বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব অধ্যায় 16 পরিমিতি, ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রথমে আসি আমাদের উদ্দীপক কি আছে একটু দেখে নিই। একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির ওপর দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার এবং কর্ণের দৈর্ঘ্য 13 মিটার। ক নম্বর প্রশ্ন বলা আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 19 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই প্রশ্নটি কিন্তু আমরা গত দিন যে ঢাকা বোর্ড সেই প্রশ্ন কিন্তু ক নাম্বার এই ক্যাটাগরির প্রশ্ন ছিল। যেহেতু এখানে অন্তর্ভুক্ত কোণের কথা বলা আছে তাহলে এটা থিটা সমান 45 ডিগ্রি, আর যেহেতু দুইটি বাহুর দৈর্ঘ্য একটা এ সমান 19 সেন্টিমিটার আর একটা বি সমান 20 সেন্টিমিটার, আর আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ এবি সাইন থিটা, অর্থাৎ এখানে যেহেতু কোণের কথা বলা আছে তাহলে হাফ এবি সাইন থিটা আমাদের এই সূত্রের মাধ্যমে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ক নাম্বার প্রশ্নে আমরা সমাধান এখন করব। তাহলে প্রথমে আমরা লিখব যে ধরি ত্রিভুজের বাহুর দুটি দৈর্ঘ্য যথাক্রমে ধরি ত্রিভুজের বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে এ সমান সমান হচ্ছে 19 সেন্টিমিটার ও বি সমান সমান 20 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ আমি লিখলাম এবং অন্তর্ভুক্ত কোণ থিটা সমান সমান 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের সূত্র কি আমরা জানি যে ক্ষেত্রফল, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল কি বলে, যেহেতু এখানে কোণের কথা আছে তাহলে হাফ এ বি বাহু দুটির গুণফল এবং সাইন সাথে থিটা। এখন হাফ গুণন কত 19 গুণন কত 20 গুণন সাইন 45 ডিগ্রি, তাহলে সাইন আমাদের কত 45 ডিগ্রি। থিটার মানটা আমরা বসিয়ে দিলাম, সব মানগুলো আমরা বসিয়ে দিলাম। এই দুইটা কিন্তু 20 ভাগ করা যায়, তাহলে আমরা 19 গুণন আমরা 20 2 ভাগ করলে হয় 10, তাহলে গুণন এখন সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান কিন্তু আমাদের 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 0 ডিগ্রির মান হচ্ছে 0, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, অর্থাৎ 19 গুণন 10 190 √2 দ্বারা ভাগ করলে যেটা হয় সেটা আমাদের উত্তর হবে। আর এখানে অবশ্যই কি হবে বর্গ, দেখো এখানে বর্গ সেন্টিমিটার হবে, যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ কথাটি আসবে, তাহলে এর সাথে যেহেতু সেন্টিমিটার তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমরা যদি দেখি তাহলে কত বর্গ সেন্টিমিটার হয় একটু আমরা গুণ করে দেখি, তাহলে 19 গুণন 10 190 হবে, তাহলে 190 কে আমরা √2 দ্বারা যদি ভাগ করি ভাগ √2, তাহলে 190কে √2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় আমাদের আসে হচ্ছে 134.350 বর্গ সেমি। প্রিয় শিক্ষার্থীরা, এটাই তাহলে আমাদের ক নাম্বার প্রায় দশমিকের উত্তরগুলো, যেহেতু সেই কারণে আমরা কি লিখব প্রায় লিখব। আমরা তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। খ নাম্বার প্রশ্ন আমাদের কি আছে একটু দেখতে হবে। তাহলে এই খ নাম্বার প্রশ্ন কিন্তু এটা কিন্তু ক নাম্বার প্রশ্ন, দেখো এটা কিন্তু উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই, এখানে প্রশ্নের আলোকে উত্তরটা করতে হলো আমাদের। এরকমই ক নাম্বার বেশিরভাগ প্রশ্ন কিন্তু কোনো উদ্দীপকের সাথে সম্পর্ক থাকে না, স্বতন্ত্র প্রশ্ন হয়। আর খ এবং গ নাম্বার কিন্তু আমাদের উদ্দীপকের সাহায্যেই করতে হয়। তাহলে এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা যদি দেখি, তাহলে খ নাম্বার প্রশ্নটি কি আছে, তাহলে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমি, তাহলে কত 48 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির ওপর দণ্ডায়মান, তার মানে যে জমিটা সেটা হচ্ছে আমাদের আয়তাকার জমি, তারই ওপর ওই কি ঘনবস্তুটা আয়তাকার ঘনবস্তুটা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু একটা আয়তাকার জমি তাহলে ক্ষেত্রফলে বিশিষ্ট ভূমির ওপর, তাহলে এই জমিটার ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য যদি এ হয় আর প্রস্থ যদি বি হয় ক্ষেত্রফল হবে এবি।
তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, ক্ষেত্রফলের সূত্র কি? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এবি বর্গমিটার হবে। তাহলে এবিটাই হচ্ছে সমান সমান আবার 48 কিন্তু হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ঘনবস্তুর দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু দৈর্ঘ্যকে এ ধরে নিই আর প্রস্থকে আমরা বি ধরি যদি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম শর্তের মতো আমরা এবি সমান 48 বর্গমিটার লিখতে পারবো। ওটা আয়তাকার কিন্তু জমির ক্ষেত্রফল। এরপরে আসি এর উচ্চতাকে আমরা কি ধরবো? যেহেতু 3 মিটার দেওয়া রয়েছে, তাহলে উচ্চতাকে আমরা যেহেতু আয়তাকার জমি, এখানে উচ্চতাকে আমরা সি ধরতে পারি। এবার আসি কর্ণের দৈর্ঘ্য 13 মিটার দেওয়া আছে, তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্যের দিকেই যেতে হবে। এখন তাহলে আমরা একটু যদি লিখি, ধরি আয়তাকার জমি ধরি আয়তাকার ঘনবস্তুর, প্রিয় শিক্ষার্থীরা এখানে যে কথাটি বলা আছে, আয়তাকার ঘনবস্তু 48 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির ওপর দণ্ডায়মান। তাহলে এটার যে এই জমিটা যেটা আয়তাকার জমি, সেটা কিন্তু এটাও কিন্তু ওই ঘনবস্তুর সমানই কিন্তু দৈর্ঘ্য প্রস্থটা হবে। তাহলে আয়তাকার ঘনবস্তু ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান এ, যেহেতু এগুলো কিসে আছে? মিটারে আছে, তাহলে আমি মিটারই লিখলাম। তাহলে এ মিটার। তারপরে কি লিখবো? দেখো আয়তাকার ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুর প্রস্থ সমান সমান বি মিটার এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি সমান আয়তাকার ঘনবস্তুর উচ্চতা যেহেতু মান আছে, তাহলে সেই ক্ষেত্রে সিটা বামে হবে আর মানটা ডানে হবে। তাহলে 3 মিটার। এখন প্রথম শর্ত মতে আমরা কি লিখতে পারবো? এবি সমান সমান কিন্তু আমরা 48 লিখতে পারবো। তাহলে প্রথম শর্ত মতে আমরা যদি লিখি, প্রথম শর্ত মতে এখানে ক্ষেত্রফলের কথা বলা আছে, তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে প্রথম শর্ত মতে এবি সমান সমান আমাদের 48। তাহলে প্রথম শর্ত মতে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার আসি পরবর্তীতে যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এখন এই আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমরা দেখেছি আমাদের রুটের ভিতরে, কর্ণ মানই রুট হবে, কারণ কর্ণ মানে কি? রুট হবে। তাহলে কি? রুট ওভার, যেহেতু এখানে কয়টা মাত্রা আছে? 3টা মাত্রা। তাহলে কর্ণ, এটা হচ্ছে এ, এটা বি, আরেকটা আছে হচ্ছে আমাদের তাহলে সি। তাহলে সেই ক্ষেত্রে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। আমরা কিন্তু এর আগে প্রথমে যে অঙ্কগুলো করেছি তখন কিন্তু তোমাদের সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে আগের ভিডিওগুলোতে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে এখানে অতএব কি আছে? দেখো আমাদের তাহলে কর্ণের দৈর্ঘ্য আয়তাকার ঘনবস্তু দ্বিতীয় শর্ত মতে আমরা যদি লিখি, তাহলে দ্বিতীয় শর্ত মতে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান সমান কত? 13 মিটার। এখন কথা হলো, যেহেতু এটা আমরা আয়তাকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য, এখানে তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা লিখতে পারবো বাম সাইডে। যেহেতু এখানে 13 আছে, আমরা প্রশ্নে যা আছে তাই লিখবো, শর্তমতে দিয়ে প্রশ্নে যা আছে বা প্রশ্নমতে যা আছে তাই লিখবো। লেখার পরে আমরা এখানে যে বাংলার কথাটি থাকবে তারই কিন্তু আমরা সূত্রটা লিখবো। তাহলে ঘনবস্তুর সূত্র, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র আয়তাকার ঘনবস্তুর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সমান সমান 13। এখন বাম সাইডে আমরা উভয় সাইডে যদি বর্গ করি, তাহলে এই সাইডে কি হবে? রুট আর স্কোয়ার কেটে যাবে আর এখানে 13 উপর স্কোয়ারটা থাকবে। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারই উপরে আমরা কি করলাম? বর্গ করলাম। এই সাইডে আমরা 13 উপরে বর্গ করলাম, উভয় সাইডে লিখে দিলাম আমরা বর্গ করলে এখন কি হবে? দেখো রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি হবে? সি স্কোয়ার সমান সমান 13 উপর স্কোয়ার করলে হয় 169। এখন দেখো আমার সির মান কিন্তু রয়েছে, সির মান হচ্ছে 3 মিটার। তাহলে এখানে আমরা সির জায়গাতে এখন 3টা বসে দিতে পারবো। তাহলে বসে দিলে তারপরে 3 দ্বারা আবার কি হবে? যোগ আছে, তাহলে 3 উপর স্কোয়ার করলে 9টা বিয়োগ হবে। তাহলে এখন আসি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত? 3-র উপরে স্কোয়ার সমান সমান 169। এখন এখান থেকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9, এই 9টা যদি আমরা অপোজিট পাশে যেহেতু সংখ্যা, তাহলে পার করে দিই আমরা। অতএব একবারে যদি 9টা বিয়োগ করে দিই তাহলে 160 হবে। আমি একবারে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না আরেকটা লাইন আমি লিখলাম 169 বিয়োগ হচ্ছে 9। আমি আরেকটি লাইন বৃদ্ধি করলাম, এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার
সমান সমান 160 160 হয় সমীকরণ নাম্বার 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এখান থেকে দেখো আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু বের করতে বলছে, তাহলে এর মান আর বির মানটা বের করতে হলে অবশ্যই তোমাদের এই ধরনের কাজ মনে হয় আর আগেও করানো হয়েছে। তাহলে এখন আমরা যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ বের করবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 160 দেওয়া আছে, এ বির মানটা কিন্তু 48 দেওয়া আছে। এখন আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের মানটা বের করতে পারি, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় বলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি লেখা যায় বর্গের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে আমাদের মান কিন্তু আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা 160 হতে ব্যবহার করতে পারবো, এ বির মানও কিন্তু আমাদের আছে 48, এটাও কিন্তু ব্যবহার করতে পারবো। যেহেতু এ বির মানটা আমরা বের করবো, আরেকটা বের করবো আমরা এ মাইনাস বির মান, একটা প্লাসের মান বের করবো, আরেকটা আমাদের মাইনাসের মান বের করবো। তারপরে ওই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করলে কিন্তু আমাদের এ এবং বির মানটা পাবো আমরা। তাহলে দেখো আমাদের বাম সাইডে স্কোয়ারটা তুলে দিলাম, তাহলে এ প্লাস বি হবে, ডান সাইডে স্কোয়ার উঠে গেলে তাহলে উভয় পক্ষে আমাদের এখানে বাম পাশে স্কোয়ার উঠে গেলে কি হবে, এই সাইডে রুট আবার ব্যবহার হবে। তাহলে এ স্কোয়ার আমি একটু সাজিয়ে লিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা মান বসাবো, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত 160, তাহলে 160 বসালাম, যোগ 2 গুণন কত 48, এবির মানটা এই যে এখানে 1 ও 2 এ 48 আছে, তাহলে আমরা এখানে 48 বসে দিলাম। মান বসিয়ে কি 1 ও 2 এর 1 ও 2 হতে আমরা লিখে দিলাম 1 ও 2 হতে, অত বিস্তারিত কিছু লেখা লাগবে না। এখন আসি আমরা, এখন দেখো 48 দুগুণে 96, তাহলে 160 যোগ 48 দুগুণে কত 96, তাহলে আমাদের এই দুটো যোগ করে রুট করে দিলে সেটা হবে আমাদের এ প্লাস বির মান, সেটাকে আমরা সমীকরণ নাম্বার দিয়ে রাখবো। এখন তাহলে 160 যোগ 96 আমাদের কত আসে একটু দেখে নিই, 160 যোগ 96 256, তাহলে রুটের ভেতরে 200 কত 56, আর 256-র ওপর রুট করলে কিন্তু আমাদের 16 হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 16 পেলাম, কার মান এ বির মানটা পেলাম। তাহলে এখন আমরা এ বির মানটা একটু এখানে আমি ছোট করে লিখলাম 13 মিটার একটু, তাহলে দেখো তাহলে অতএব এ প্লাস বি সমান পেলাম হচ্ছে 16, আমি সমীকরণ নাম্বার দিলাম 3। এবার আমাদের দেখো প্লাসের মানটা পেয়েছি আমরা, এবার মাইনাসের মানটা বের করব প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখন এখানে আমি একটু বর্গ মিটার, এখন আসি আমরা এবার এ মাইনাস বির মানটা বের করব, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এবার দ্বিতীয় বর্গের সূত্রটা আমরা ব্যবহার করব আবার এখানে লিখে, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ারটা উঠে গেলে বাম পাশে, তাহলে কি হবে এ মাইনাস বি সমান কি হবে রুট ওভার, তাহলে সাজা লেখা হোক, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখন আসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 160, আমরা বসে দিলাম, মাইনাস 2 গুণন কত 48 বসে দিলাম, তাহলে 1 ও 2 হতে আমি আর লিখলাম না, 160 বিয়োগ 160 বিয়োগ 48 দুগুণ 96, এবার বিয়োগ হবে, আগেরটাতে কিন্তু যোগ হয়েছে, তাহলে 160 বিয়োগ 96, 48 দুগুণ 96, তাহলে 160 বিয়োগ 96 64 হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 64-র ওপরে রুট করলে কিন্তু আমাদের কত হবে 8 হবে। তাহলে আমরা একটু বাম সাইডে যদি বা দিয়ে লিখে যাই, তাহলে এ মাইনাস বি আমি একটু লিখেই গেলাম, এই অঙ্কে এটাতে লিখে গেলাম এ মাইনাস বি, অতএব শেষে আমাদের এ মাইনাস বি সমান বের হলো 8, সমীকরণ নাম্বার দিলাম 4। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা সমীকরণ এবং যোগ এবং যদি বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এ এবং বি এর মানটা বের হবে। তাহলে আমরা একটু তাহলে 1 আর 2 যোগ করবো একবার, 1 আর 2 আমাদের বিয়োগ করবো একবার। তাহলে এখান থেকে আমি এখানে একটু করে দিচ্ছি, তাহলে 1 অর্থাৎ কি 3 আর 4, 3 যোগ 4 করতে হবে, 3 যোগ 4 করে পাই, আরেকবার বিয়োগ করবো, একবার যোগ করবো আমরা আরেকবার বিয়োগ করবো, তাহলে 3 নাম্বার কত, তাহলে দেখো এ যোগ বি সমান সমান 16, এ মাইনাস বি সমান সমান কত 8। এখন যদি যোগ করি তাহলে সেই ক্ষেত্রে কি ধনাত্মক বি ঋণাত্মক বি কেটে যাবে, তাহলে 2a সমান সমান 16 8 কত 24, এবার একে রেখে যদি তাহলে 24 ভাগ 2 হবে, তাহলে কত হবে, অতএব এ সমান সমান আমাদের বের হবে 24-কে 2 দ্বারা ভাগ করলে হয় 12। এবার আসি 3 বিয়োগ 4 করবো আমরা, 3 এর মানটা পেলাম, তার মানে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আমরা প্রস্থ বের করব, 3 বিয়োগ 4 করে পাই এ প্লাস বি সমান সমান হচ্ছে 16, এ মাইনাস বি সমান সমান হচ্ছে দেখো সমান সমান 8,
এখন বিয়োগের ক্ষেত্রে কি করতে হয়, চিহ্নের পরিবর্তন করতে হয়। এটা মাইনাস আছে প্লাস হবে, এটা প্লাস আছে 8-এর সামনে কিন্তু প্লাস আছে মাইনাস হবে। এখন ধনাত্মক এ ঋণাত্মক এ কেটে যায়, এখানে টু বি হয়, 2b সমান সমান 16 থেকে 8 গেলে হয় 8। এবার b সমান সমান 8 ভাগ কত 2, তাহলে বিয়োগ করলে আমাদের 8 হয়, তাকে আবার 2 দ্বারা ভাগ করলে অতএব b সমান সমান কত হয়, b সমান সমান আমাদের 4 হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এবং প্রস্থ হচ্ছে 4 মিটার। তাহলে খ নম্বর প্রশ্নে কিন্তু এখন আমরা যদি লিখি তাহলে অতএব লিখব ঘন বস্তুটির দৈর্ঘ্য, অতএব আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্য সমান কত, দৈর্ঘ্য সমান 12 মিটার, এবং আয়তাকার ঘন বস্তুর প্রস্থ সমান সমান 4 মিটার বা 4 মিটার। এখন এখানে তাহলে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কি খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে গ নাম্বার আমাদের কি প্রশ্ন আছে একটু দেখে নিই। গ নাম্বার প্রশ্ন আমাদের আছে যে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাইরের ব্যাস, উচ্চতাকে ভেতরের ব্যাস ধরে 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লোহার পাইপের তৈরি করা হলো। তাহলে 5 সেন্টিমিটার, এটা কিন্তু দোয়ায় আছে, তাহলে এটা 5 সেন্টিমিটারই হবে, সেটা উচ্চতা অর্থাৎ এইচের মান। এখন আমাদের বাইরের ব্যাস যেটা, কিন্তু আমাদের ব্যাস দিয়েও কিন্তু কাজ করা সম্ভব নয়, আমাদের এই ব্যাসগুলোকে ব্যাসার্ধে রূপান্তরিত করতে হবে। উচ্চতাকে বলছে যে ভেতরের ব্যাস ধরতে বলছে, উচ্চতা, তার মানে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কোথায় আছে, আমাদের ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য এই 13 মিটার আছে, আরেকটা আছে হচ্ছে উচ্চতা যেটা, সেটা হচ্ছে 3 মিটার। এই দুটা নিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হবে, 13 মিটার এবং 3 মিটার। তাহলে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার এবং উচ্চতা হচ্ছে 3 মিটার, যেটাকে বড়টা যেটা সেটাকে বাইরের ব্যাস, আর উচ্চতাকে আমাদের যেটা 3 মিটার যেটা সেটাকে আমাদের ভেতরের ব্যাস ধরতে হবে। অর্থাৎ তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, তাহলে প্রশ্ন মতে লোহার পাইপের বাইরের যেটা আগে দেওয়া আছে আমরা সেটাই লিখলাম, বাইরের ব্যাস যা দেওয়া আছে সেটা লিখেছি, ব্যাস সমান সমান আমাদের কত 13 মিটার। কিন্তু আমাদের কিন্তু পাইপের ক্ষেত্রে যখন এটা আসলেও ঘনবস্তুর কথা বলা আছে, কিন্তু যখন আমরা পাইপে যাব কিন্তু মিটার দিয়ে কাজ করা সম্ভব নয়, তাহলে আমরা এই 13 মিটারকে সেন্টিমিটারে রূপান্তরিত করব। তাহলে 13 গুণন 100 এখন সেন্টিমিটার হবে, তাহলে এটা প্রত্যেকটা আমাদের সেন্টিমিটারে নিতে হবে, তাহলে 1300 সেন্টিমিটার। এবার আসি আমাদের লোহার পাইপের, তাহলে বাইরের ব্যাসার এটা ব্যাস পেলাম। এবার লোহার পাইপের ভেতরের ভেতরের ব্যাস সমান সমান কত আছে, দেখো ভেতরের ব্যাস উচ্চতাকে ধরতে বলছে, তাহলে ওই ঘনবস্তুর উচ্চতাকে, তাহলে 3 মিটার আছে, তাহলে 3 মিটার প্রশ্ন অনুসারে কিন্তু আমরা সেই জন্যই লিখলাম। তাহলে 3 মিটার মানে 300, আমি 100 দ্বারা গুণ করে একবারে লেখা যায়, তাহলে একবারে লিখলাম না, আবার গুণ করেই দিলাম, সেন্টিমিটার হলো, তাহলে আমাদের 300 সেন্টিমিটার হবে, 300 সেন্টিমিটার আমরা পেলাম। এখন আসি, এটা কিন্তু আমরা ব্যাস পেলাম, তাহলে ব্যাস দিয়ে কিন্তু একটা পাইপে কিন্তু আমাদের ব্যাস দিয়ে কোনো সূত্রতে কিন্তু সবসময় ব্যাসার্ধ, কারণ আমাদের যত কাজই হবে সবগুলোতে ব্যাসার্ধ থাকবে। তাহলে আমরা যদি এখানে একটা পাইপ অঙ্কন করি, তাহলে একটু তোমাদেরকে একটা পাইপ অঙ্কন করে আমি একটু দেখাই, যে দেখো এখানে আমরা এখানে একটা দেখো পাইপ এখানে দাগালাম, এই পাইপের যে আমরা এই পাইপটা দেখো, এটা কিন্তু আসলে পাইপের ফাঁকা অংশ, এটা ফাঁপা, আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে পাইপের যে লোহা রয়েছে, পাইপের যে এগুলো লোহা এটা, আর ভেতরে এই ফাঁপা অংশ। এখন কথা হলো যে দেখো ভেতরের ব্যাসার্ধ যেটা সেটা হবে এখান থেকে ধরতে গেলে, যদি আমি এখানে মূল ধরে এগুলোকে যদি মূল পাইপের মধ্যবিন্দু ধরে থাকি, তাহলে এই মধ্যবিন্দু থেকে পুরো পাইপের যে বাইর পর্যন্ত যে ব্যাসার্ধ সেটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, আর এখান থেকে যদি এইটুকু ধরি তাহলে এইটুকু হচ্ছে ভেতরের ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখান থেকে একটু দেখে নিলাম। এখন আসি, আমাদের কিন্তু ব্যাসার্ধ নিতে হবে, কারণ পাইপের যে সূত্রগুলো আছে, এখানে বৃত্তাকার অংশ, এখানে ক্ষেত্রফল যেটা সেটা হচ্ছে পাই আর স্কোয়ার,
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রফল বৃত্ত, এখানকার একটা বৃত্তাকার অংশ আছে, এখানেও বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কোয়ার হবে। আমরা যদি দেখি, এখন আসি লোহার পাইপের ভেতরের ব্যাস, আমরা কিন্তু এখন ব্যাসার্ধ লিখব। তাহলে ব্যাসার্ধ, আমরা ভেতরের ব্যাসার্ধকে কিন্তু আমরা R1 ধরতে পারি, আর বাইরের ব্যাসার্ধকে আমরা R2 ধরতে পারি। তাহলে আমরা একেবারে R1 দিয়ে এবং R2 দিয়ে লিখি। তাহলে অতএব লোহার পাইপের ভেতরের ব্যাসার্ধ, অতএব লোহার পাইপ, তাহলে এই ব্যাসার্ধকে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করলে, কি ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে কিন্তু ব্যাসার্ধ হয়। তাহলে ধরি লোহার পাইপের, আমরা যেহেতু R1 দিয়ে লিখবো, তাহলে ধরি লোহার পাইপের ভেতরের ব্যাসার্ধ আমরা আগে লিখি, ভেতরেরটাকে R1 ধরি আর বাইরেরটাকে আমরা R2 ধরি। লোহার পাইপের ভেতরের ব্যাসার্ধ R1 সমান সমান কত, 300/2 সেন্টিমিটার। তাহলে 2 দ্বারা ভাগ করলে আমাদের হবে 150 সেন্টিমিটার, আমরা লিখলাম। এবার আসি লোহার পাইপের বাইরের ব্যাসার্ধ, লোহার, এবং আমি তাহলে এখানে এবং কতটি লিখলাম, এবং লোহার পাইপের বাইরের ব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধকে আমরা R2 সমান সমান, তাহলে কত আছে বাইরের ব্যাসার্ধ, যেটা হচ্ছে 1300/2 সেন্টিমিটার, আমরা লিখলাম। এখন আসি, তাহলে 1300কে 2 দ্বারা ভাগ করলে 600 কত হয়, 650 সেন্টিমিটার। এখন আসি আরেকটা কি আছে দেখো, আমাদের লোহার পাইপের উচ্চতা, এবং লোহার পাইপের উচ্চতা যেটা দেওয়া আছে লোহার পাইপের, অতএব লোহার পাইপের উচ্চতাকে আমরা H ধরবো। অতএব লোহার পাইপের উচ্চতা H সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার। এখন আসি, দেখো আমরা এখন যেহেতু লোহার পাইপের লোহার ওজন নির্ণয় করতে বলছে, তাহলে ওজন নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের এখানে কিন্তু আরেকটা জিনিস, ঘন সেন্টিমিটার লোহার ওজন, তাহলে ঘন সেন্টিমিটার মানে কি, আয়তনে যেতে হবে। আর আয়তন মানে কি, 3টি মাত্রার গুণফল। প্রিয় শিক্ষার্থীরা, আয়তন মানে 3টা মাত্রার গুণফল, অর্থাৎ 2টা মাত্রা গুণ করলে হয় ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে হয় ক্ষেত্রফল, আর তারই সাথে যদি আরেকটি মাত্রা অর্থাৎ উচ্চতা যদি গুণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে হয় আয়তন। তাহলে এখন আসি, যেহেতু এটা একটা পাইপ, তাহলে এর ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু পাওয়া যাবে না, তবে একটা কিন্তু জানা আছে যে এর ক্ষেত্রফল কিন্তু আছে কি, পাই আর স্কোয়ার। তাহলে এই পাই আর স্কোয়ার মানে যেহেতু এটা ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের মধ্যে কি থাকে প্রিয় শিক্ষার্থীরা, দৈর্ঘ্য গুণন প্রস্থ থাকে। কিন্তু ক্ষেত্রফল মানে কি, কয়টা মাত্রার গুণফল, তাহলে এর ভিতরে পাই আর স্কোয়ারের মধ্যে 2টা মাত্রা আছে। তাহলে কি কি আছে, দৈর্ঘ্য আর প্রস্থ আছে। তাহলে এর সাথে যদি আমরা আরেকটা H গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের আয়তনটা হয়ে যাবে, অর্থাৎ 3টা মাত্রার এখানে, তাহলে এখন 3টা মাত্রা হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে এখন কি হবে, এটাই আয়তন কিন্তু। তাহলে লোহার পাইপের ভেতরের আয়তন যখন লিখবো তখন আমরা লিখবো R1 স্কোয়ার, যখন আমরা বাইরের আয়তনটা লিখবো তখন আমরা যদি লিখি, তাহলে এটার ক্ষেত্রে ধরে নিলাম এখান থেকে এইটুকু আমরা যদি লিখি, তাহলে কি হবে, পাই R1 স্কোয়ার H, আর এটার ক্ষেত্রে আমরা হবে পাই R2 H, বাইরের আয়তন। যেহেতু এখানে ব্যাসার্ধকে আমরা R2 ধরছি, বাইরের ব্যাসার্ধ R2 কে ধরেছে। এখন আমরা তাহলে লোহার পাইপের ভেতরের আয়তন আমরা যদি লিখি, অতএব লোহার পাইপের ভেতরের আয়তন কি, পাই R1 স্কোয়ার H ঘন সেমি। প্রিয় শিক্ষার্থীরা, এখন তাহলে আমরা মান যদি বসে দিই, তাহলে পায়ের মান কত, দেখো 3.1416, আমাদের কিন্তু এটা নির্দিষ্ট 3.1416 গুণন R1 কত, R1 দেখো আমাদের 150 কত 50, তারই ওপরে স্কোয়ার, গুণন H মানে কত আমাদের 5, আমরা তাহলে ঘন সেমি, আমরা যদি এককটা লিখি বা ডট ডট দিলেও হবে, ঘন সেমি লিখলাম আমি। এখন আসি এগুলোকে গুণ করলে দেখি কত আসে, আমরা একটু দেখে নিই। 3.1416, তাহলে আমি একটু গুণ করে দিই। 3.1416 গুণন হচ্ছে 150কে 2 বার, যেহেতু স্কোয়ার আছে তাহলে 150 2 বার গুণ করতে হবে। তাহলে 150 গুণন 150 গুণন হচ্ছে আমাদের 5, তাহলে হচ্ছে 3 5 3 আমাদের যেটা আসে, তাহলে 3 5 3 4 3 0 ঘন সেমি। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের এটা কিন্তু লোহার পাইপের ভেতরের আয়তনটা পেলাম। এখন আমরা লোহার পাইপের বাইরের আয়তনটা আমরা যদি বের করি, তাহলে লোহার পাইপের
লোহার পাইপের বাইরের আয়তন বাইরের আয়তন কি হবে পাই r² ঘন সেমি। তাহলে ঘন সেমি আমরা লিখলাম। এখন যদি আমরা মান বসে দিই তাহলে কত হয় দেখো, পায়ের মান কিন্তু 3.1416 গুণন r2 মানে কত দেখো 650, তাহলে 650 তার উপরে কিন্তু স্কোয়ার হবে গুণন এইচের মান কত দেখো, এইচের মান হচ্ছে আমাদের 5, তাহলে বসে দিলাম, তাহলে ঘন সেমি। প্রিয় শিক্ষার্থীরা, এখন এগুলো আমরা গুণ করলে কত পাই সেগুলো একটু দেখে নিই, আমাদের গুণ করলে কত হয়। তাহলে আমাদের কিন্তু আরেকটা জিনিস দেখো, আমরা যদি বাইরের আয়তন থেকে যদি ভেতরের আয়তনটা বাদ দিই, তাহলে এই ভেতরের আয়তনটা যদি বাদ দিই বাইরের আয়তন থেকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পাইপে লোহার কত পরিমাণ লোহা আছে সেই লোহার আয়তন কিন্তু আমরা পাবো। এখন আমরা এগুলো গুণ করে দিচ্ছি, তাহলে কত আসে দেখে নিই একটু। তাহলে লোহার পাইপের বাইরের আয়তন আমরা তাহলে গুণ করে দিয়ে কত আসে সেটা একটু দেখে নিই। 3.1416 গুণন 650 গুণন 650 গুণন 650 গুণন হচ্ছে 5, গুণ দিলে আমাদের আসে দেখো 6.3 হ্যাঁ ঘন সেমি, এটা আমরা পেলাম বাইরের আয়তন ঘন সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই বাইরের ঘন আয়তন থেকে আমরা যদি ভিতরের আয়তনটা বিয়োগ করি তাহলে পাইপে লোহার আয়তন পাবো। অতএব আমরা লিখেছি পাইপে লোহার আয়তন পাইপে লোহার আয়তন সমান সমান আমরা তাহলে বিয়োগ করতে হবে পাইপে লোহার আয়তন। আমি একটু নিচে সমান দিলাম। এখন আমরা তাহলে বড়টা তাহলে 66 36 6 3 0 বিয়োগ হচ্ছে আমাদের ওপরেরটা 35 34, তাহলে 35 34 3 0 বিয়োগ আমাদের ঘন সেমি হবে। তাহলে ঘন সেমি আমরা লিখলাম ঘন সেমি। এখন আসি তাহলে আমাদের বিয়োগ করলে কত হয় একটু বিয়োগ করে নিই। সমান সমান তো আসি, আমাদের বিয়োগ হচ্ছে বিয়োগ 3 5 3 5 3 4 3 4 3 4 3 0 বিয়োগ করলে আমাদের আসে হচ্ছে 6 2 8 3 2 0 0 ঘন সেমি। প্রিয় শিক্ষার্থীরা, এটা পেলাম আমরা, কিন্তু আসলে আমাদের এটা যেটা পেলাম সেটা হচ্ছে কিন্তু পাইপে যে লোহার পরিমাণ আছে সেটা কিন্তু আমরা পেলাম, কিন্তু এটা এত ঘন সেন্টিমিটার, কিন্তু 1 ঘন সেন্টিমিটার প্রতি মানে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন আবার 7.2 গ্রাম। তাহলে এখন আমাদের তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন কিন্তু ওজন আরও কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ বেশি হবে। তাহলে আমরা লিখি 1 ঘন সেন্টিমিটার 1 ঘন সেমি লোহার ওজন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম 7.2 গ্রাম। তাহলে যদি 1 ঘন সেন্টিমিটারের ওজন যদি 7.2 গ্রাম হয়, এটা তো অবশ্যই বেশি হবে। তাহলে অতএব 6 2 8 3 2 0 0 ঘন সেন্টিমিটার লোহার ওজন অবশ্যই বেশি হবে। তার মানে কি হবে 6 2 8 3 2 0 0 গুণন 7.2, এটা কিন্তু গ্রামে যাবে, তাহলে গ্রাম হলো। এখন আমাদের গ্রাম থেকে আবার কিন্তু কেজি বা কিলোগ্রামে যেতে হবে, কেজি বা কিলোগ্রাম একটা লিখলেই হলো। এটার সাথে আমাদের আবার গুণ হবে কত 7.2 গুণ করলে আসে আমাদের 4 5 2 3 9 2 3 9 2 3 9 0 4 0 এটা গ্রাম আসলো। কিন্তু আমাদের গ্রাম থেকে কিন্তু আসলে ওজন যেহেতু আমরা কেজিতে নির্ণয় করব, তাহলে এখান থেকে আমরা 1000 দ্বারা যদি ভাগ করি 4 5 2 3 9 0 4 0 ভাগ হচ্ছে 1000, তাহলে কিন্তু গ্রাম আর থাকবে না, কিলোগ্রাম তাহলে আমাদের এটা কি হবে কিলোগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, কিলোগ্রাম বা কেজি লিখলেও হবে। তাহলে এখন আসি আমরা যদি ভাগ 1000 দিই, ভাগ 1000 যদি দিই, তাহলে সেই ক্ষেত্রে 4 5 2 3 9 2 3 9 0.4
কেজি, কেজি লিখলেও হবে, কেজি মানে কিলোগ্রাম। যাই হোক, এটা আমাদের কিন্তু তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম। এর পরবর্তীতে অন্য আরেকটি বোর্ডের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।